স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। খবরে জানা যাচ্ছে দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে। জ্বালানি মন্ত্রীও বলছিলেন এমন কথাই, অথচ পাম্পগুলোতে দেখা যাচ্ছে অস্বাভাবিক দীর্ঘ সারি। জনমনে তেল না পাওয়ার আশঙ্কা বিরাজ করছে। কেন এমন হচ্ছে, কবে নাগাদ স্বাভাবিক অবস্থা ফিরবে? আলাপে যাব এসব বিষয়েই। আজ আমাদের সাথে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরুতেই সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের কাছে একটু জানতে চাই, যেহেতু দেশে মজুদ যথেষ্ট আছে, তারপরেও পাম্পগুলোতে এত লম্বা সারির কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন? আসলে এটা তো আমাদের কাস্টমারদের মনস্তাত্ত্বিক ব্যাপার। কেন যে তারা এই কিউতে দাঁড়িয়ে আছে আমি বুঝি না। তারা বারবার এই পেট্রোল পাম্পে যে ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল আসছে, এটা বাইরের যে যারা আমরা আম জনতা আছে ওরা দেখে আরো বেশি প্যানিক হয়ে যাচ্ছে। এইটাকে রেস্ট্রিক্ট করা দরকার, কিছুতেই আমরা বোঝাতে পারছি না। আমরা প্রতিদিন যে তেল নিয়ে আসছি ডিপো থেকে, সেটা আমরা সরকার নির্ধারিত যে নিয়ম আছে সেই নিয়মে বিক্রি করে চলেছি, কিন্তু কোনোভাবেই যেন চাহিদা মিটছে না। এটা আমাদের জন্য বিড়ম্বনা হয়েছে। এবং একই সাথে আমাদের যে কর্মচারী যারা এই পেট্রোল পাম্পে চাকরি করে, দে হ্যাভ অলসো বিকাম ফেড আপ। এরা পেরে উঠছে না, তাদের তো এরকম বিরামহীন সার্ভিস দেওয়ার অভ্যাস নাই। মেশিন গুলো গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কাস্টমারকে ফেরানো যাচ্ছে না। যতক্ষণ তেল থাকে ততক্ষণ আমরা দিয়েই চলেছি, কিন্তু না, কিন্তু এখানে একটু একটা জিনিস আমি জানতে চাইবো যে কেউ যদি বেশি করে তেল নিয়ে থাকে তাহলে তো তার গাড়ি কিংবা মোটরসাইকেলের মানে ট্যাঙ্কি ফুল আছে, তারপরে তো লাইনে দাঁড়ানোর কথা না। তাহলে মানে কেন ঘটছে, কি হচ্ছেটা কি আসলে? আসলে এটা তো কাস্টমারের হিসাব শুনেন, যে বাংলাদেশে যদি কয়েক কোটি মোটরসাইকেল থাকে, তার ট্যাঙ্কে যদি ধারণ ক্ষমতা 12 লিটার বা 15 লিটার থেকে থাকে, আর সে যদি সেটা টপ আপ করে থাকে, তাহলে আপনার কয়েকশো কোটি লিটার তেল মোটরসাইকেলের ট্যাঙ্কে। এবং আমি তো তেল বিক্রি করতে বসে আছি, আমাকে কাস্টমার আসলেই তাকে ফিট করতে হবে। দিস ইজ আওয়ার নর্মাল প্র্যাকটিস। এখানে ব্যত্যয় হচ্ছে, যদি কাস্টমার কেন আসছে আমাদের কাছে এটা আমরা নিজেরাও বুঝতে পারছি না, যে কাস্টমারের এই বোঝানো যাচ্ছে না। সরকারের অ্যাওয়ারনেস, যেন একটু আগে মন্ত্রী সাহেব বললেন, আমরা প্যানিক না হওয়ার জন্য আমরাও বলছি যে প্যানিক হয়ে তেল কেনার দরকার নেই, কিন্তু তাদেরকে কোনোভাবেই আশ্বস্ত করা যাচ্ছে না। তারা ওই তেলের গাড়ি পাম্পে ঢোকার সাথে সাথেই কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, এবং পাম্পের তেল শেষ না হওয়া পর্যন্ত থাকছে না। আপনি এই যে ঢাকা ট্রাস্ট ফিলিং স্টেশন, তার পাম্পের থেকে নিয়ে মহাখালী গেট পর্যন্ত লাইন, এই লাইন ঈদের দিনও ছিল, আজকেও আছে। এর মধ্যে বড় সমস্যা আরেকটা হয়েছে, 7 দিন ডিপো বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্প মালিকরা পে অর্ডার করতে পারে নাই। ব্যাংক ডিপো খোলা ছিল, কিন্তু পে অর্ডার ব্যাংক বন্ধ থাকার কারণে এইরকম অস্বাভাবিক 7 দিন ব্যাংক বন্ধ রাখাও একটা ভুল হয়েছে। তাহলে ডিপোর গেটের কাছে কিছু কিছু ব্যাংক খোলা ছিল, এই অল্প ব্যাংক দিয়ে তারা সবাই পে অর্ডার করতে পারেনি, প্লাস 2 দিন ডিপো বন্ধ ছিল। সব মিলে আজকে একটু বেশি সমস্যা তৈরি হয়েছে। আজকে যথেষ্ট তেল ওনারা দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আশা করছি হয়তো কালকের থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমে যাবে। কিন্তু বড় সমস্যা হচ্ছে মানুষের মনের ভিতরে তার আমরা যেতে পারছি না। মানুষের মনকে তো বুঝতে হবে, দেশের অবস্থা বুঝতে হবে। এটা তো শুধু বাংলাদেশের একক সমস্যা নয়, এটা সারা বিশ্বের সমস্যা। কিন্তু এটা যেন কেউই তাদের বুদ্ধির মধ্যে নিচ্ছেন না, সবাই শুধু তেলের জন্য একদম একরকম পাগলই হয়ে গেছে বলতে পারে। আচ্ছা, আপনার কাছে আসবো আবারও। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেনের কাছ থেকে আমি ঘুরে আসতে চাই এবারে। জ্বালানি মন্ত্রী যে পরিসংখ্যান তুলে ধরলেন, তার নিরিখে আপনার বিশ্লেষণ কি বলে? জনমনে এই যে আশঙ্কা, এই যে যেমনটি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলছিলেন যে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, এই আশঙ্কার ভিত্তি কতখানি? আপনার বিশ্লেষণ কি বলে? আসলে এই পরিস্থিতিতে প্রকৃত রিজার্ভ এবং অন প্রসেসিং এ কি পরিমাণ জ্বালানি তেল আছে, এটা একমাত্র সরকার এবং তার অধীনস্থ সংস্থাগুলো জানেন, এবং তার পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছেন। যেমন ওনারা রেশনিং করেছেন, লিমিট ইম্পোজ করেছেন বিভিন্ন ক্ষেত্রে। আবার আমরা দেখতে পেলাম ঈদকে, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওই লিমিট বা রেশনিংটা উঠিয়ে নিয়েছেন। এটারও একটা কারণ আছে।
তবে বরাবরই সরকারের পক্ষ থেকে যে মতামতটা দেওয়া হচ্ছে যে পেনিক না করার জন্য তাদের কাছে পর্যাপ্ত উপযুক্ত পরিমাণের মজুদ আছে। সো আমরা এটাকে আস্থা রাখতে চাই। আবার এটাও একটা ফ্যাক্ট, যেটা হচ্ছে আমরা বিভিন্ন পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখতে পাচ্ছি। এর কারণ কি? যেমন আজকে একটা তথ্য থেকে আমরা জানতে পারলাম যে গত বছরের তুলনায় 25% তেল সরবরাহ করা হচ্ছে বেশি জি। পেট্রোল পাম্পগুলোতে। তাহলে এই লম্বা লাইনের কারণটা কি? আচ্ছা, আমি আরেকটা বিষয় যেটা বলতে চাই, সাম্প্রতিক সময় যেমন আজকে আমাদের মন্ত্রী মহোদয় যে বিষয়টা বলেছেন, পর্যাপ্ত মজুদ আছে পেনিক না করার জন্য এবং প্রয়োজনের তুলনায় কাউকে বেশি না যাওয়ার জন্য উনি একটা আহ্বান করেছেন। তো এটা একটা খুবই যৌক্তিক আহ্বান। এই মুহূর্তে এই পরিস্থিতিতে রেসপন্সিবল সিটিজেন হিসাবে আমাদেরকে অ্যাক্ট করতে হবে। কারণ আমাদেরকে মূল কারণটা হচ্ছে যাতে কৃত্রিম কোনো সংকট তৈরি না হয়, একই পাশে যাতে আমাদের মজুদের উপর খুব চাপ না পড়ে, আমাদের যে মজুদ আছে তা সেগুলো দিয়ে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়, এর জন্য কিন্তু আবার আহ্বান করা হচ্ছে প্রয়োজনের তুলনায় কেউ যাতে বেশি না নেয়। হ্যাঁ, এটাকে আমি আরেকটু অ্যাজ এ সাবজেক্ট এক্সপার্ট আমি একটু বলতে চাই, প্রয়োজন যেটা তার চেয়েও কম ব্যবহার করা এখন আমাদের উচিত। তবে এখানে একটা শর্ত আছে, যাদের জীবন জীবিকা সরাসরি ভাবে এই তেলের সাথে জড়িত, যেমন হচ্ছে আপনার বাইক রাইড, রেন্টে কার যারা, তারা তো তাদের জীবন জীবিকা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো তাদের ক্ষেত্রে একটু শিথিল করা যায়। তো সামগ্রিকভাবে আমি যেটা বলতে চাই, এই পরিস্থিতিতে আসলে সরকারের একটা উচিত হচ্ছে একটা স্ট্র্যাটেজি, কৌশলগত মজুদ রাখা এবং তার পরিপ্রেক্ষিতে রেশনিং করে বিভিন্ন দিকগুলো সচল করা। জি, আসছি আবারও সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের কাছে। আপনি বলছিলেন ঈদের সময় ডিপো বন্ধ থাকার কথা, কিন্তু ঈদের আগে থেকেই তো আমরা এই প্যানিকটা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। একটু জানতে চাই যে সাধারণ সময়ে ডিপো থেকে আপনারা যে পরিমাণ জ্বালানি পেতেন, যখন এই যুদ্ধ পরিস্থিতির খবর এলো, একই পরিমাণ কি ডিপো থেকে আপনারা নিতে পারছেন? আসলে আপনাদেরকে আমাদের নর্মাল প্র্যাকটিসটা বুঝতে হবে। আমরা নর্মালি সারা বছর যেভাবে আমাদের যে চাহিদার পেমেন্ট নিয়ে ডিপোতে গেছি, ডিপো ওয়ালারা আমাদেরকে তেল সরবরাহ করছে, অ্যাকর্ডিংলি আমরা সব আমাদের কাস্টমারকে ফিট করতে পেরেছি। কিন্তু এখন হচ্ছে কি, আমাদের ডিপো থেকে যে পরিমাণ তেল পাচ্ছি এবং আমাদের কাস্টমাররা যা চাচ্ছে তার সাথে কোনো সঙ্গতি নেই। এটা একটা অ্যাবনর্মালি মানে ডিমান্ড কাস্টমারের পক্ষ থেকে। এইটা আপনি কি করে মিট করবেন? এটা সরকারও পারবে না, আমরাও পারবো না। ওই যেটা ডক্টর ইকবাল সাহেব বললেন, আমাদেরকে একটু বাস্তববাদী হতে হবে, আমাদেরকে একটু দেশপ্রেমিক হতে হবে, সংযত হতে হবে। মনস্তাত্ত্বিক তো বিষয়টা আমরা পেট্রোল পাম্প মালিকরা কিছু করতে পারবো না। এটা তো কাস্টমার শুড বি ওয়েল অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট যে বিশ্বে এখন একটা ক্রাইসিস, আমাকে সংযত হতে হবে। এটা না হওয়া পর্যন্ত এই ক্রাইসিস কিভাবে মিট করবেন বলেন তো দেখি? তেল আনা একটা সমস্যা, ডিস্ট্রিবিউশন করা একটা সমস্যা, তারপরে মানুষের যে অনন্ত ক্ষুধা, এটাকে যেন কোনোভাবেই নিবৃত করা যাচ্ছে না। এটাকে বারবার বলার দরকার, বারবার বোঝার দরকার। আমাদের যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সবার, সব এন্ড থেকেই, সেটা আসলেই মেনে চলতে হবে। তারপরে ইকবাল সাহেব একটা কথা বলেছেন, যাদের রুটি রুজির ব্যাপার তারা তো এইটা ছাড়া চলতে পারবে না। এবং যতভাবেই তেলের ব্যবহার বাড়ছে অতভাবে যোগান বাড়ছে না আমার কাছে যেটা মনে হয়। অ্যাটলিস্ট পেট্রোল অকটেনের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে আমাদের তো একটা সিংহভাগ তেল পেট্রোল আমরা দেশেই গ্যাসের কন্ডেন্সেট থেকে পেয়ে থাকি। আমি জানি না যে সরকারের কাছে কি মজুদ আছে, কি সমস্যা আছে, তো সরকারই ভালো বলতে পারবেন। পেট্রোল অকটেনের সমস্যা হতেই পারে, কারণ অকটেন আমাদের কিছু ইম্পোর্ট করে আনতে হয়, প্লাস আমাদের রিফাইনারি থেকে যে প্রোডাক্ট পাই সেখান থেকেও একটা আমাদের সাহায্য হয়। সব মিলে এই অকটেনটারই বেশি সমস্যা দেখা যাচ্ছে ডিপো পর্যায় থেকে নিয়ে আমাদের পাম্প পর্যায়ে। আর এখন অনেকটা আগে পেট্রোল দিয়ে মোটরসাইকেল চালাতো, এখন এই নতুন নতুন অনেক দামে দামে মোটরসাইকেল আসছে যারা সবাই অকটেন ব্যবহার করছে। এখানেও একটা বিশাল মানে চাহিদা বেড়ে গেছে। এটাকেও কনভিনিয়েন্সিতে নেওয়া উচিত এবং সব থেকে বড় জিনিস, সবাইকে একটু দায়িত্বশীল আচরণ করা উচিত। তাছাড়া এইটা ওভারকাম সরকারের এককভাবে করা সম্ভব না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, এবারে আপনার কাছে জানতে চাইবো যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে এরকম শুনি পেট্রোল অকটেন এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখলে, ব্যবহৃত না হলে এগুলোর গুণগত মান কিছুটা নষ্ট হয়। তো এটা কি সত্য কিনা? আর
সেক্ষেত্রে সচেতনতার জায়গাটা কি এইভাবে বৃদ্ধি করা যায় কিনা, যে এটাকে যদি আমরা মজুত করে রাখার জন্য বেশি করে নেওয়ার চিন্তা করি, সেক্ষেত্রে গাড়ি কিংবা বাইকের সেই পেট্রোলটি কিংবা অকটেন বরং ক্ষতি করতে পারে, এরকম কোনো বিষয় কি আসলেই আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটা ফিউয়েলের, ডিজেল বলি, ফার্নেস অয়েল বলি, আর হচ্ছে অকটেন পেট্রোল যেগুলো বলি, প্রত্যেকটা নির্দিষ্ট একটা স্পেসিফিকেশন আছে। বিশেষ করে অকটেন এবং হচ্ছে আপনার পেট্রোল, এগুলো কিন্তু হাইলি ভোলেটাইল, এবং এগুলাকে রেখে দিলে কিন্তু একটা সময় এগুলা ভ্যাপোরাইজ করে এগুলো কমে যায়। সো সিস্টেম লস কিন্তু এগুলোর কম। সো অকটেন এবং পেট্রোল কেউ যদি এগুলো দীর্ঘদিনের জন্য মজুত করতে চায়, একসাথে আমি বেশি রেখে দিলাম, এটা একটা ওয়াইজ কোনো প্র্যাকটিস না। এক তো হচ্ছে আমাদের এই সময় প্রয়োজনের যা করতে হবে, প্রয়োজনের বেশি তো নেওয়া একেবারেই মানা, বরং আমি একজন সাবজেক্ট এক্সপার্ট হিসেবে সাজেস্ট করব, সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় কম ব্যবহার করা। আর এই দরে বিশেষ করে অকটেন এবং পেট্রোল এগুলো হাইলি ভোলেটাইল, এগুলো আপনি ট্যাঙ্কে যদি রাখেন কোনো লিকেজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, এবং এগুলো আপনি যদি নর্মাল কন্ডিশন রেখে দেন কিছু সময় পর কিন্তু উড়ে সম্পূর্ণ চলে যাবে। এগুলো হাইলি ভোলেটাইল, পেট্রোল এবং অকটেন। সো এগুলো আমি প্রিজার্ভ করার মানে বেশি করে রাখার এক তো নাগরিক দায়িত্ব না, 2 নাম্বার টেকনিক্যাল একটা কিন্তু বিষয় আছে, যেটা আসলে কোনো ফলপ্রসূ হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতে চাই, বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই পরিস্থিতির জন্য একক কোনো কৌশল নেই সমাধান হিসাবে। সম্ভাব্য সকলগুলো সরকারকে যা করতে হবে, বৃহৎ পরিসরে সম্ভাব্য যতগুলো কৌশল আছে সবগুলোকে চেষ্টা করতে হবে। যেমন এক হচ্ছে আমাদেরকে অবশ্যই রিজনাল কোঅপারেশন কে স্ট্রেনথেন করতে হবে। আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে, আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে, আমাদের যে উন্নয়ন সহযোগী আছে, তাদের কাছ থেকে আমরা ফিনিশড অয়েল, ক্রুড অয়েল নিতে পারি কিনা সেই চেষ্টাটা কিন্তু আমাদেরকে সার্বক্ষণিক রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টি আছে, আমাদের শুধু আমরা গ্যাস তেল নিয়ে কথা বলছি, হ্যাঁ এটা ট্রান্সপোর্টেশনের সাথে সরাসরি জড়িত, কিন্তু আমাদের গ্যাসের দিকে তাকাতে হবে। গ্যাস আমাদের তো লোকাল ন্যাচারাল গ্যাস প্রোডাকশন, আর হচ্ছে এলএনজি যেটা আমরা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বলি, যেটা নিয়ে আসছি। আমাদের যে সামগ্রিক যে গ্যাস আছে তার প্রায় 1/3 এলএনজি, যেটা ইম্পোর্টেড, এবং এই ইম্পোর্টেড এলএনজি কিন্তু আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বিশেষ করে কাতার এনার্জি থেকে নেওয়া হয়। আপনি জানেন কাতার এনার্জি যে এক্সপোর্ট চ্যানেল, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে, এবং ইরানের অ্যাটাকে কিন্তু কাতারের এলএনজি ফ্যাসিলিটিস ড্যামেজড হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের এই যে বৃহত্তর অংশ যে আমাদের কাতার থেকে আসে, এটা তো এফেক্টেড হবে, লং টার্ম এফেক্টেড হচ্ছে, এবং এটাকে রিকভার করার জন্য সরকার কি করছে, স্পট মার্কেট থেকে খুবই হাই প্রাইসে নিতে হচ্ছে বাধ্য হয়ে। সো এই যে হাই প্রাইসে আমরা নিচ্ছি, এটা আমরা কতদিন যেতে পারবো সে একটা বিষয়। সো এখানে যে করণীয়, সেটা হচ্ছে আমাদের যে লং টার্ম অল্টারনেটিভ যে সোর্স গুলো আছে, এক্ষেত্রে ওমানের সাথে আমরা শর্ট টার্ম কোনো কন্ট্রাক্ট করতে পারি কিনা সেভাবে দেখতে হবে। কাতার থেকে ওমান এখন আমাদের জন্য অনেক সিকিউর। আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে আমরা লিকুইড ফুয়েল গুলো, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিদ্যুতের মধ্যে কোল বেস পাওয়ার জেনারেশনকে আমাদেরকে এখন খুব এদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, কোনোভাবে যাতে ডিসরাপশন না হয়। অর্থাৎ আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো, কোল বেস পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, ওগুলাকে ফুল ক্যাপাসিটি, সেফলি ফুল ক্যাপাসিটিতে রান করতে হবে, যাতে করে আমাদের বিদ্যুৎ কোল থেকে একটা বড় অংশ কাভারেজ হয়ে যায়। এরপরে যেটা করতে হবে আমাদেরকে, ক্রুড অয়েলের যে বিষয়টা, আমাদের যে তেল, ট্রান্সপোর্টেশনের যে তেলটা আছে, এই তেলটা তো আমরা একটা লোকাল আমাদের ইস্টার্ন রিফাইনারি এটাকে রিফাইন করে ডিজেল, অকটেন বিভিন্ন ফ্র্যাকশন এটা বের করে। সো এই ক্রুড অয়েল রিজার্ভ আসলে ইস্টার্ন রিফাইনারির কাছে কতটুকু আছে এটা দেখা খুব জরুরি। যেমন আমরা ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েলটা বিশেষ করে সৌদি আরবিয়া এবং হচ্ছে আপনার ইউনাইটেড আরব এমিরেটস থেকে আসে, এবং এই দুটো কিন্তু হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে আসে। সো এই ক্রুড অয়েল এখানেও একটা সংকট আছে, এবং আমরা যদি অল্টারনেটিভ অন্য সোর্স থেকে নিয়ে আসি, তার স্পেসিফিকেশন চেঞ্জ হবে। এবং এই মুহূর্তে আমি আশা করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রয়োজনীয় হোমওয়ার্কটা তারা করে নিয়েছে। অল্টারনেটিভ সোর্স থেকে যদি ক্রুড অয়েল নেওয়া হয়, তাহলে সেটা কিভাবে রিফাইন হবে, এই কাজটা তাদেরকে দ্রুত করে নিতে হবে। জি, বেশ কিছু পরামর্শ আপনি দিচ্ছিলেন, অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, আপনাদের মূল্যবান মতামত, মন্তব্য এবং পরামর্শ তুলে ধরবার জন্য, আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য।
দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।